মমতা ব্যানার্জি তাকে গ্রেফতার করা হয়েছে। মমতা ব্যানার্জির রাজনৈতিক সমাপ্তি ঘটবে। মমতা ব্যানার্জির রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক মৃত্যু ঘটবে। এদিকে আজ মমতা ব্যানার্জি নরেন্দ্র মোদীকে সরাসরি গালিগালাজ করে গ্রেফতার হয়েছে। ভারতের নির্বাচনে দুর্নীতি হয়েছে, এই নিয়ে নরেন্দ্র মোদীর অনেক কুকর্ম ফাঁস হয়। নতুন পরিস্থিতি এই মুহূর্তে ভারতে। আমরা বিজেপি এলে বাবরের নাম মুছবো, হুমায়ুনের নাম মুছবো, জাহাঙ্গীরের নাম মুছবো, আকবরের নাম মুছবো, শাহজাহানের নাম মুছবো। কোন মোগল পাঠানের নাম লিখতে দেব না। যদি কোথাও লেখা থাকে ভালো করে মুছবো। ব্যালট বলছে বিদায়, কিন্তু মসনদ বলছে এখনো নয়। জনতার রায়কে রীতিমতো চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন পশ্চিমবঙ্গের সদ্য সাবেক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। বলছেন ষড়যন্ত্রের শিকার হয়েছে তার দল তৃণমূল কংগ্রেস। নাকচ করে দিয়েছেন পদত্যাগের সম্ভাবনা। তবে কি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অনুসরণ করছেন মমতা? পশ্চিমবঙ্গে বিজেপির উত্থান যেমন ভারতের রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করেছে, তেমনি রাজ্যের মুসলিম সম্প্রদায়ের মধ্যে উদ্বেগও বাড়িয়েছে। বিজেপির বিরুদ্ধে 100 আসন চুরির অভিযোগে মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ না করার ঘোষণা দেন তৃণমূল কংগ্রেস নেত্রী। তার এই ঘোষণায় কয়েকদিন ধরে তোলপাড় ভারতের রাজনীতি। নজিরবিহীন সাংবিধানিক সংকটে পশ্চিমবঙ্গের রাজনীতি। হ্যাঁ, সাংবিধানিক সংকটে আছে ভারতের পশ্চিমবঙ্গের রাজনীতি। আজকে মমতা ব্যানার্জি সরাসরি নরেন্দ্র মোদীর বিরুদ্ধে বক্তব্য দেয় এবং এই বক্তব্যের কারণে মমতা ব্যানার্জি ফেঁসে যায়, আটক হয়। দর্শক শ্রোতা, মমতা ব্যানার্জি নির্বাচনে হেরে গিয়ে অনেক অগ্নিজোড়ামূলক কথা বলে, সরাসরি বিজেপি সরকার শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কথা বলে। এখন দেখতে পারি আজকে নতুন একটা পরিস্থিতি হয়, সরাসরি মমতার উপর অ্যাকশন আসে। আপনারা এই সম্পূর্ণ ভিডিও দেখবেন মমতা ব্যানার্জির সর্বশেষ অবস্থা এবং ভারতের রাজনীতির গোপনে যে অনেক কিছু হচ্ছে, এবং এই নিয়ে আন্তর্জাতিক বিভিন্ন চাপ ভারতের উপর পড়ে বা সারা বিশ্ব তুলপার, সবকিছু দেখতে পারবেন এই একটি ভিডিওতে। ব্যালট বলছে বিদায়, কিন্তু মসনদ বলছে এখনো নয়। জনতার রায়কে রীতিমতো চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন পশ্চিমবঙ্গের সদ্য সাবেক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। বলছেন ষড়যন্ত্রের শিকার হয়েছে তার দল তৃণমূল কংগ্রেস। নাকচ করে দিয়েছেন পদত্যাগের সম্ভাবনা। তবে কি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অনুসরণ করছেন মমতা? 2020 সালের প্রেসিডেন্ট নির্বাচনে বাইডেনের কাছে হেরেও ক্ষমতা ছাড়তে অস্বীকৃতি জানিয়েছিলেন ট্রাম্প। আইনি লড়াই আর রাজনৈতিক চাপের মুখে অবশেষে পিছু হটেছিলেন ট্রাম্প। সেই ট্রাম্পকেই কি এবার আদর্শ হিসেবে মানছেন মমতা ব্যানার্জি? নির্বাচনী ফলাফল নিয়ে শুরু থেকেই নাখোশ ছিলেন মমতা। অভিযোগ, ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে 90 লাখ নাম। জানান, জোর করে তার দলের প্রায় 100টি আসন ছিনিয়ে নেওয়া হয়েছে। দাবি করেন এর পেছনে ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর প্রত্যক্ষ প্রভাব। ফল প্রকাশের পর ভারতের নির্বাচন কমিশনকে বিজেপি কমিশন বলেও অভিহিত করেন তিনি। বলেন, প্রধান নির্বাচন কমিশনার ছিলেন ভিলেনের ভূমিকায়। বিজেপিকে বিজয়ী করতে নির্বাচনে নেওয়া হয়েছে কারচুপির আশ্রয়। প্রহসনমূলক নির্বাচনে তাই পদত্যাগের প্রশ্নই ওঠে না। প্রথমে দলের ভরাডুবি, এরপর নিজ আসনে বিজেপি প্রার্থী শুভেন্দু ব্যানার্জির কাছে পরাজয়। তবুও ইস্তফা দিতে নারাজ মমতা। গেল মঙ্গলবার দলের ঘনিষ্ঠজনদের নিয়ে কালীঘাটে সংবাদ সম্মেলন করেন সত্য ক্ষমতা হারানো এই তৃণমূল নেত্রী। জানান, হার মানবেন না তিনি। তবে আগামী 7 মে শেষ হতে যাচ্ছে বর্তমান বিধানসভার মেয়াদ। এরপর নিয়ম অনুযায়ী মুখ্যমন্ত্রীর পদে থাকার বৈধতা নেই মমতা ব্যানার্জির। মমতার ইস্তফা না দেওয়ার প্রসঙ্গে মন্তব্য করেন কলকাতা হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি দেবাশিস করগুপ্ত। জানান, নির্বাচনী ফলাফল প্রকাশের পরই আইনিভাবে পদ হারিয়েছেন মমতা। প্রথা অনুযায়ী পদত্যাগে বাধ্য তিনি। তবে নতুন মুখ্যমন্ত্রীর ক্ষমতা গ্রহণের আগ পর্যন্ত সরকার পরিচালনায় সংবিধানের 164 ধারা অনুযায়ী কয়েকদিনের জন্য মমতাকে পুনর্নিয়োগ করতে পারেন রাজ্যপাল। তবে নিজ সিদ্ধান্তে অনড় মমতা।
ফলে রাজ্যে তৈরি হয়েছে সাংবিধানিক সংকট। ভারতের সংবিধান বিশেষজ্ঞরা বলছেন, মুখ্যমন্ত্রীর পদে নিয়োগ অথবা বরখাস্ত করার অধিকার রাখেন রাজ্যপাল। তৃণমূল নেত্রী স্বেচ্ছায় পদত্যাগ না করলে তাকে সরাসরি ইস্তফা দেওয়ার নির্দেশনা দিতে পারেন রাজ্যপাল। এরপরও মমতা নিজ অবস্থানে অটল থাকলে বিধানসভার বিশেষ অধিবেশন ডেকে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণের নির্দেশ চাওয়া হতে পারে। প্রমাণ করতে ব্যর্থ হলে মুখ্যমন্ত্রীর পদ ছাড়তে বাধ্য মমতা। এরপরও পদ আঁকড়ে থাকলে সংবিধানের ৩৫৬ ধারা অনুযায়ী রাজ্যের রাষ্ট্রপতি শাসনের সুপারিশ করতে পারেন রাজ্যপাল। তখন স্বয়ংক্রিয়ভাবেই পদ হারাবেন মুখ্যমন্ত্রী। এদিকে পদত্যাগ না করলে মমতা ব্যানার্জিকে বরখাস্ত করার আহ্বান জানান আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। পশ্চিমবঙ্গে বিজেপির উত্থান যেমন ভারতের রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করেছে, তেমনি রাজ্যের মুসলিম সম্প্রদায়ের মধ্যে উদ্বেগও বাড়িয়েছে। কারণ পুরো নির্বাচনী প্রচারণায় মুসলিম বিদ্বেষী বক্তব্য দিয়ে সরব ছিলেন বিজেপি নেতারা। এমনকি নির্বাচনে জয়ের পর মুসলিম ভোটারদের অবদান সরাসরি অস্বীকার করেছেন মুখ্যমন্ত্রীর দৌড়ে থাকা শুভেন্দু অধিকারী। এমন অবস্থায় প্রশ্ন উঠছে, বিজেপির অধীনে কি আছে পশ্চিমবঙ্গের মুসলিমদের ভাগ্যে? বিস্তারিত জানাচ্ছেন আরিফ হাসান। उनको खुल के मुसलमान वोट दिया। वार्ड नंबर 77 में जितना मुसलमान वोट देने के लिए निकला सब ममता को वोट दिया। और मुझे हिंदू, सिख, जैन, बुद्धिस्ट लोग ने आशीर्वाद देकर जिताया। ये जीत हिंदुत्व का जीत है, ये जीत बंगाल का जीत है। নির্বাচনের ফলাফল ঘোষণার পরপরই মুসলিম ভোটারদের উদ্দেশ্য করে এভাবে আক্রমণাত্মক বক্তব্য দেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। বলেন, শুধুমাত্র হিন্দু ও অন্যান্য ধর্মাবলম্বীদের ভোটে জয়ী হয়েছেন তিনি, মুসলমানরা নাকি তাকে কোনো ভোটই দেয়নি। শুভেন্দুর এই বক্তব্য থেকে ধারণা করা যাচ্ছে আগামী দিনে মুসলমানদের ভাগ্যে কি ঘটতে চলেছে। পুরো নির্বাচনী প্রচারণার সময় মুসলিম বিদেশি বক্তব্য দিয়ে সরব ছিলেন এই বিজেপি নেতা। পশ্চিমবঙ্গে থাকা মুসলমানদের বাংলাদেশে অনুপ্রবেশকারী বলেও আখ্যা দিয়েছেন একাধিকবার। এমনকি ভারতকে হিন্দু রাষ্ট্র করার ঘোষণাও দিয়েছিলেন তিনি। শুধু তাই নয়, কথায় কথায় মুসলিমদের জিহাদি ও মৌলবাদী বলেও আক্রমণাত্মক বক্তব্য দেন এই বিজেপি নেতা। সব হিন্দু ঘরে ধ্বজ উঠবে, একদম সেপারেট করে দাও এখানকার এই সব জিহাদি মৌলবাদীদের সাথে আমাদের হিন্দুদের। আর সব মন্দিরে মাইক টাঙাও এবং হর্ন দাও গোটা গ্রামে। 10 প্রত্যেক শাক বিতরণ করো। ধর্ম পরিবর্তন করতে হবে, এখনো পর্যন্ত ওরা ধর্ম পরিবর্তন করতে হবে। দশকের পর দশক ধরে ভারত জুড়ে মুসলিম ধর্মাবলম্বীদের ওপর পৈশাচিক নিপীড়ন চালিয়ে আসছে কট্টরবাদী হিন্দুত্ববাদী গোষ্ঠী। বুলডোজার দিয়ে বাড়িঘর ভেঙে দেওয়া, ধর্মীয় প্রতিষ্ঠান ভেঙে ফেলা, ধর্মীয় সম্পত্তি বাজেয়াপ্ত করা, জোর করে জয় শ্রীরাম বলানো, মুসলিমদের কটাক্ষ করে দেখা সহ নানা ঘটনা প্রতিনিয়ত ঘটে যাচ্ছে দেশটিতে। স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত সাম্প্রদায়িক সহিংসতায় 10,000 থেকে 15,000-এর বেশি মানুষ প্রাণ হারিয়েছেন, যার মধ্যে সিংহভাগই মুসলিম সংখ্যালঘু। কয়েক দশকে শুধু গোরক্ষার নামেই শতাধিক মানুষকে পিটিয়ে হত্যা করেছে উগ্রপন্থীরা। অভিযোগ রয়েছে, এসব ঘটনায় জড়িতরা অধিকাংশই বিজেপি ও আরএসএর কর্মী সমর্থক। এদিকে পশ্চিমবঙ্গে এতদিন বিজেপির রাজত্ব না থাকলেও সর্বশেষ বিধানসভা নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে রাজ্যের ক্ষমতার মসনদে বসতে যাচ্ছে দলটি, যার মধ্য দিয়ে মাথাচাড়া দিয়ে উঠেছে উগ্রপন্থী গোষ্ঠীগুলো। এদিকে নির্বাচনের ফলাফল ঘোষণার পরপরই সহিংসতার আগুনে জ্বলে উঠেছে গোটা পশ্চিমবঙ্গ। বিভিন্ন স্থানে হামলা ও ধ্বংসযজ্ঞের অভিযোগ উঠছে। মুর্শিদাবাদ, মালদা, উত্তর দিনাজপুর ও উত্তর 24 পরগনার মতো মুসলিম অধ্যুষিত জেলাগুলোতে উত্তেজনা ছড়িয়ে পড়ে। শুরুতে বিচ্ছিন্নভাবে সংঘর্ষের খবর এলেও পরে বিভিন্ন স্থানে দোকানপাট, ঘরবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুরের ঘটনা সামনে আসে। সেই সাথে তৃণমূল কংগ্রেস নেতাকর্মীদের ওপর বিজেপি নেতাকর্মীদের মারধর, দোকানপাট ও দলীয় কার্যালয়ে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। স্থানীয়রা বলছেন, বিজয় মিছিলকে কেন্দ্র করে মুসলিমদের ওপর এই হামলা চালানো হয়েছে। এদিকে ক্ষমতায় বসার আগেই বিজেপির এমন আচরণে উদ্বেগ বেড়েছে দেশটির মুসলিম সম্প্রদায়ের মধ্যে। বিজেপি ক্ষমতায় আসতে না আসতেই মুসলিমদের ওপর নির্যাতন শুরু হয়ে গেছে। এমনকি বিজেপির অধীনে আগামী দিনগুলো কেমন হবে তা নিয়েও দুশ্চিন্তা বাড়ছে। পশ্চিমবঙ্গের নির্বাচনের পর থেকে যেই সব তথ্য পেয়েছি, যা কিছু বলেছি, এত জলদি প্রতিফলন ঘটবে এটা একবারও ভাবি নাই। প্রত্যেকটা কথা বাংলাদেশে যেমন ফলতেছে ঠিক একইভাবে পশ্চিমবঙ্গে ফলতেছে। মাঝে মধ্যে ভাবতেছি যে হাত দেখা শুরু করবো কিনা, মোটামুটি ভালো একটা ইনকাম আসতেও পারতো। একটা ভিডিও দেখেন, তাহলে বুঝে যাবেন যে আমার কথাগুলা বাংলাদেশে ফলতেছে কি না। বিশ্বের পাগল ট্রাম্প আর উপমহাদেশের পাগল নরেন্দ্র মোদী, তাদেরকে গণতান্ত্রিক চেতনা দিয়েই রুখতে হবে। এইভাবে ছোট ছোট সমাবেশের মধ্য দিয়ে জনমত তৈরি করে তাদের তাণ্ডব থেকে বিশ্বের মানুষকে, ভারতের মানুষকে, পশ্চিমবঙ্গের মানুষকে রক্ষা করতে হবে বন্ধু। এইটা বাংলাদেশের চিত্র এবং ধীরে ধীরে এই ঘটনা বেড়ে যাবে এবং বাংলাদেশে
সংখ্যালঘু নির্যাতনের এটার মাত্রা বেড়ে যাবে এবং পশ্চিমবঙ্গে মুসলিমদেরকে নির্যাতন করা হচ্ছে এই ধরনের অসংখ্য সংবাদ আপনারা সামাজিক যোগাযোগ মাধ্যম, প্রথম সারির গণমাধ্যম এইসবে দেখতে পাবেন। বিশেষ করে জামাতি পত্রিকা, বিএনপি পন্থী পত্রিকা যেগুলো আছে এগুলাতে চমৎকার ভাবে পশ্চিমবঙ্গে মুসলিম নির্যাতনের তথ্যচিত্র তুলে ধরা হবে, যেটা ঘটবে তার থেকে ব্যাপক আকারে তুলে ধরা হবে, এটা তাদের পরিকল্পনা। গতকাল সাংবাদিক ব্রিফিং এ ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বাংলাদেশের বর্তমান অথর্ব সরকার এবং জামাতি, বামাতি, জিহাদি জঙ্গিদের জামা ইট ঘষে দিয়েছে একদম মুখ বরাবর। তিনি যে বক্তব্য দিয়েছেন এই বক্তব্য শোনার পর বাংলাদেশের পরাধীন মন্ত্রী আদৌ ঘুমাতে পেরেছেন কিনা আমি জানি না। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন ভারত থেকে অবৈধ বাংলাদেশিদের নিজ দেশে ফিরিয়ে নেওয়ার অর্থাৎ ভারত থেকে বাংলাদেশে প্রত্যাবাসন বিষয়টি অত্যন্ত স্পর্শকাতর এবং এটার সফল বাস্তবায়নে বাংলাদেশ সরকারের সহযোগিতা একান্ত প্রয়োজন। ভারতে যেসব অবৈধ মানুষ আছে তাদেরকে বাংলাদেশে পুশ ব্যাক করা হবে। জনাব তারেক রহমান, গতকাল আপনি এবং আপনার পররাষ্ট্রমন্ত্রী বলেছিলেন না পুশ ব্যাকের কোনো সম্ভাবনা নাই, পুশ ব্যাক করা হবে না, পুশ ব্যাক করলেও সেটা আপনারা গ্রহণ করবেন না। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন সাহেব বিজিবিকে স্পষ্ট নির্দেশনা দিয়ে দিয়েছেন সীমান্তবর্তী অঞ্চলগুলোতে সজাগ দৃষ্টি রাখতে হবে যাতে করে কোনো পুশ ব্যাকের ঘটনা না ঘটে। কিন্তু কয়েক ঘন্টার ব্যবধানে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় যে আহ্বান জানিয়েছে তারা এই ব্যাপারে যথেষ্ট জিরো টলারেন্স নীতি গ্রহণ করবে, এটা খুব দ্রুতই হবে এমনটাই শোনা যাচ্ছে। তবে দেখা যাক আসলে কোন দিকে যায়। দেশের যা অবস্থা, যেগুলো আছে তাদেরকে খাবার দিতে পারে না, বিদ্যুৎ সংকট, ওষুধ সংকট, এর মধ্যে আবার নতুন করে যদি পুশব্যাক করা হয় তাহলে বর্তমান পরাধীন মন্ত্রীর যে ত্রাহি অবস্থা শুরু হবে, এইখান থেকে আদৌ কিভাবে তিনি মুক্তি পাবেন এটা আমার মাথার মধ্যে কাজ করতেছে না। পরিসংখ্যান অনুযায়ী বাংলাদেশ থেকে 2009 এবং 2013 সাল পরবর্তী সময়ে ব্যাপক পরিমাণ জিহাদি জঙ্গি অবৈধভাবে সীমান্ত পাড়ি দিয়ে ভারতে প্রবেশ করেছে। দালাল চক্রের মাধ্যমে তারা ভারতের জাল পরিচয়পত্র, আধার কার্ড, প্যান কার্ড, এমনকি পাসপোর্ট তৈরি করেছে। একথাও আমি গত দুদিন পূর্বে ভিডিওতে বলেছি। এই অবৈধ অনুপ্রবেশকারীদের একটি বিশাল অংশ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েছে। খোদ ভারতে বসে তারা বিভিন্ন অপকর্ম চালাচ্ছে, বিশেষ করে জঙ্গিবাদ এবং উগ্রবাদ, যেটা ভারতের সীমান্তের নিরাপত্তা এবং আঞ্চলিক স্থিতিশীলতার জন্য ভয়াবহ হুমকির কারণ হয়ে দাঁড়িয়েছে। এরপর সীমান্ত কেন্দ্রিক অবৈধ মাদক পাচারের সাথে এদের সম্পৃক্ততা আছে। তবে হিন্দু শরণার্থী বনাম অবৈধ অনুপ্রবেশকারী, এখানে দুটি বিষয়কে আলাদাভাবে দেখতে হবে, কারণ দুইটার চিত্র সম্পূর্ণ ভিন্ন। বাংলাদেশে হিন্দুদেরকে নির্যাতন করা হয়েছে, সেই সব হিন্দুরা ভারতে শরণার্থী হিসেবে আশ্রয় নিয়েছে। কিন্তু জিহাদি জোশে আচ্ছন্ন যেসব মুসলিম অনুপ্রবেশ করেছে, যেই সব জঙ্গিরা আওয়ামী লীগ সরকারের জঙ্গি নিধন নীতি থেকে বাঁচার জন্য ভারত অনুপ্রবেশ করেছে, পশ্চিমবঙ্গের আকাশ বাতাস আজ এক অজানা আতঙ্কে ভারী হয়ে উঠেছে। ভারতের গণতন্ত্র কি আজ তার ইতিহাসের সবচেয়ে কঠিন পরীক্ষার মুখোমুখি? 6 মে পেরিয়ে 7ই মেতে পদার্পণ করার সাথে সাথেই পশ্চিমবঙ্গ কি এক চরম সাংবিধানিক সংকটের ব্ল্যাক হোলে হারিয়ে গেল? নবান্নের লড়াই এখন আর শুধু ভোট গণনার টেবিলে সীমাবদ্ধ নেই, এটি এখন সরাসরি সুপ্রিম কোর্ট থেকে রাজভবনের বারান্দায় ছড়িয়ে পড়েছে। একদিকে শুভেন্দু অধিকারীর শপথের প্রস্তুতি, অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ না করার বজ্রকঠিন সিদ্ধান্ত। বাংলা কি তবে এক ভয়াবহ রাজনৈতিক অরাজকতার দিকে এগোচ্ছে? আজ আমরা উন্মোচন করব সেই পর্দার পেছনের সত্য যা দিল্লির মসনদকেও কাঁপিয়ে দিয়েছে। দর্শক, আসামের পর এবার কি তবে বাংলার মাটিতেও নির্বাচন কমিশনকে ঢাড়ি হিসেবে ব্যবহার করে এক নজিরবিহীন ভোট কারচুপির নকশা বাস্তবায়িত হলো? নরেন্দ্র মোদী ও অমিত শাহের বিরুদ্ধে তৃণমূল সুপ্রিমের দাবি এখন পুরো ভারতে এক আগুনের মতো ছড়িয়ে পড়েছে। সুর মিলিয়ে আজ বিরোধী দলগুলো প্রশ্ন তুলছে, বাংলার বুক থেকে কি সত্যি 100রও বেশি আসন অত্যন্ত সুকৌশলে ছিনতাই করা হয়েছে? মধ্যপ্রদেশ, হরিয়ানা এবং মহারাষ্ট্রের পর এবার বাংলার বুকেও কি সেই একই নগ্ন জালিয়াতির চিত্রনাট্য মঞ্চাস্থ হতে যাচ্ছে? ডিজিটাল কারচুপির এই অভিযোগ শুধু মমতা বন্দ্যোপাধ্যায় নয়, এটি এখন জাতীয় ইস্যুতে পরিণত হয়েছে। ভারতীয় কংগ্রেসের শীর্ষ নেতা রাহুল গান্ধী গতকাল যে বিস্ফোরক টুইটটি করেছেন তা যেন জ্বলন্ত বাংলার বুকে এক ব্যারেল বারুদ নিক্ষেপ করেছে। অত্যন্ত কঠোর ভাষায় তিনি নির্বাচন কমিশন এবং প্রধানমন্ত্রীকে এই জালিয়াতির জন্য সরাসরি কাঠগড়ায় দাঁড় করিয়েছেন। এর ফলে পশ্চিমবঙ্গের এই নির্বাচন এখন আর নিছক কোনো রাজ্য সরকার বদলের খেলা নয়, এটি এখন ভারতের গণতান্ত্রিক ও সাংবিধানিক অস্তিত্ব টিকিয়ে রাখার এক চূড়ান্ত ও ভয়ঙ্কর লড়াই। যখন বিজেপির শিবিরে চরম বিজয় উল্লাস চলছে, ঠিক তখনই কালীঘাটের রুদ্ধদ্বার বৈঠক থেকে ভেসে এলো এক সর্বনাশা হুঙ্কার। মমতা বন্দ্যোপাধ্যায় অত্যন্ত স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, জালিয়াতি করে বা জোরপূর্বক আসন দখল করে কেউ যদি মনে করে তিনি ভয় পেয়ে পদত্যাগ করবেন, তবে তারা বোকার স্বর্গে বাস করছেন। তিনি সরাসরি লাইভ ক্যামেরার সামনে এসে বজ্রকণ্ঠে ঘোষণা করেছেন, আমি রাস্তায় ছিলাম, রাস্তায় থাকবো, আমরা হারিনি,
পাইনি, আমাদের হারানো হয়েছে। যদি হারতাম তবেই তো পদত্যাগ করতাম। যারা জালিয়াতি করে জিতেছে তাদের সামনে আমি মাথা নত করব না। ভারতের রাজনৈতিক ইতিহাসে এর আগে কখনো এমন রুদ্ধশ্বাস এবং বিপজ্জনক সাংবিধানিক সংকট তৈরি হয়নি। গতকাল 6 মে আইন অনুযায়ী বিদায়ী মন্ত্রিসভার মেয়াদ শেষ হয়ে গেছে, কিন্তু মুখ্যমন্ত্রী তার সিদ্ধান্তে অনড়। তিনি দাবি করছেন জনগণের ম্যান্ডেট চুরি হয়েছে, তাই তিনি চেয়ার ছাড়বেন না। আসুন আইনের সেই জটিল অলিগলি একটু সহজ করে বিশ্লেষণ করা যাক। নিয়ম অনুযায়ী প্রতিটি নির্বাচনের পর রাজ্যপাল বিধানসভার সংখ্যাগরিষ্ঠ দলের বিধায়কদের যাচাই করে মেজরিটি দলকে সরকার গঠনের আমন্ত্রণ জানান। কোনো মুখ্যমন্ত্রী যদি সভার সদস্য না হন, তাকে 6 মাসের মধ্যে উপনির্বাচনে জিতে আসতে হয়, ঠিক যেমনটা মমতা বন্দ্যোপাধ্যায় 2011 এবং 2021 সালে করেছিলেন। কিন্তু এবারের সমীকরণ সম্পূর্ণ ভিন্ন। বিজেপি দাবি করছে তাদের কাছে সংখ্যা। দর্শক আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে, অনেকে কিন্তু অনেক কথা বলতেছে, অনেকে আলোচনা করতেছে, অনেকে সমালোচনা করতেছে। বিশেষ করে এইখানে দেখতে পাচ্ছি আমরা ভারতের রাজনীতির বিষয়ে কথা হয় এবং মমতা ব্যানার্জির অনেক ইস্যু নিয়ে কথা। গাইজ এই বিষয়গুলো দেখে এবং ভারতের রাজনীতি নিয়ে আপনার মন্তব্য কি? আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটা অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। সর্বশেষ আপনাদের কাছে আমাদেরকে রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।